সেকেন্ড ওয়েভ থেকে আবার থার্ড ওয়েভ শুরু হতে চলেছে। সেক্ষেত্রে আইনি আপনি শুধু ট্রিটমেন্ট নয়, মানে আইনি একটা গবেষকের ব্যাপারেও আপনার খুব যথেষ্ট জনপ্রিয় নাম আছে। সেক্ষেত্রে কোভিডের ক্ষেত্রে কি কোনো রেটিনা বা কোনো এতে বাচ্চার ক্ষেত্রে কিংবা বড়দের ক্ষেত্রে কি সমস্যা আসতে পারে? দেখুন, কোভিড ভাইরাস তো গত 1.5 বছর ধরে আমরা কোভিড সিচুয়েশনের মধ্যেই আছি। ফার্স্ট ওয়েভ এলো, সেকেন্ড ওয়েভ এলো, আমরা এখন অপেক্ষা করছি কবে থার্ড ওয়েভ আসবে। তো চোখের ক্ষেত্রে যদিও কোভিড প্রাথমিকভাবে ধরা হয়েছিল এটা একটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের রোগ, কিন্তু আলটিমেটলি এখন গবেষণার পরে দেখা যাচ্ছে যে এটা বেসিক্যালি শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকেই এফেক্ট করতে পারে। সেই মতো আমাদের চোখের দিক থেকে আমরা সবচেয়ে কমন যেটা দেখেছি সেটা কোভিড পেশেন্টদের জয় বাংলার মতো একটা সিচুয়েশন নিয়ে অনেক সময় কোভিড পেশেন্ট প্রেজেন্ট করে। মানে চোখ লাল হচ্ছে, চোখ করকর করছে, চোখ থেকে জল পড়ছে, চোখে পিছুটি কাটছে, এই নিয়ে কিন্তু অনেক কোভিড পেশেন্ট শুরুতে এই সিমটম নিয়ে আসছে। তারপর তার জ্বর বা ফ্র্যাঙ্ক কোভিড যেটা হয়, ফ্র্যাঙ্ক কোভিড হতে পারে। তো সুতরাং সমস্ত যে পেশেন্টদের চোখে জয় বাংলা হচ্ছে তারা এখনকার দিনে আমরা একটু সাসপিসিয়াস নজরে দেখছি যে এনার কোভিড হলেও হতে পারে। তো সুতরাং সেই অনুযায়ী আমাদের সেভাবে প্রিকশন নিয়ে চলতে হয় যে কোনো চোখ লাল পেশেন্ট দেখতে গেলে সেই পেশেন্ট কোভিড কি নয়, যতক্ষণ না প্রুভ হচ্ছে সেটা কোভিড নয় ততক্ষণ আমাদের কোভিড ভাবেই চলতে হবে। এখনকার দিনে জ্বর হওয়া মানেই প্রথম আশঙ্কা কোভিড, যদি না হয় তাহলে অন্য কিছু হতে পারে। তো সেই মতো আমাদের জয় বাংলাটা মেনলি জয় বাংলা নিয়ে পেশেন্ট আসছে। এবার কোভিড থেকে আরো অনেক রকম কমপ্লিকেশন রিসেন্টলি পেপারসে বেরোচ্ছে যে অনেক চোখের অনেক রকম কমপ্লিকেশনই এই কোভিড থেকে হতে পারে। তার মধ্যে রেটিনাতে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা মেডিকেল টার্মে কটনিও স্পটস, রেটিনাল হেমারেজেস, এবং এমনকি চোখের যে নার্ভ, অপটিক নার্ভ, সেই নার্ভকেও কোভিড এফেক্ট করতে পারে। এছাড়াও চোখের সামনের অংশে প্রদাহ বা চোখের ভেতর গ্লোকোমা, এগুলোও কিন্তু কোভিড থেকে হচ্ছে, এরকম কেসেস রিপোর্টেড আছে। তো সুতরাং থার্ড ওয়েভ এলে, এবং আমরা জানি যে দিনের পর দিন কোভিড ভাইরাস নিজের চরিত্র চেঞ্জ করে ফেলছে। আজকে পেশেন্টের যে সিমটম, অন্য স্ট্রেনের হয়তো সিমটম সম্পূর্ণভাবে আলাদা। সুতরাং যত দিন যাবে তত আমরা কোভিড ভাইরাসের নতুন নতুন সিমটমসের সম্বন্ধে জানতে পারবো। চোখের সম্বন্ধে এখন যা আছে মোস্ট কমন আমাদের কাছে যেটা দেখা যাচ্ছে সেটা হলো জয় বাংলার মতো চোখ লাল হয়ে যাওয়া, এবং জয় বাংলা যেটা আপনা থেকেই ভালো হয়ে যায়, মানে কোভিডের মতো সেটা আপনা থেকে ভালো হয়ে যায়। বাকি যে কমপ্লিকেশনগুলো, রেটিনাল কমপ্লিকেশন বলুন বা নার্ভের কমপ্লিকেশন বলুন, এগুলো খুবই রেয়ার। এগুলো কোভিড হওয়ার বেশ কিছুদিন পরে, মানে ফ্র্যাঙ্ক কোভিড হওয়ার পরে তারপরে ধরা পড়ছে। মানে আর্লি কোভিড বা যেগুলো সিভিয়ার নয়, নন সিভিয়ার কোভিড, সেগুলোতে এই কমপ্লিকেশনগুলো খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে কোভিডের সময় যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে লকডাউনে বাড়ি থেকে বের করানো যাচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটা মোবাইল একটা বেশি ধরে দেওয়া হচ্ছে, অভিভাবকরা মোবাইল ধরিয়ে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে মোবাইল না হলে বাচ্চারা খাচ্ছে না, বাচ্চারা একটা মানে এনজয়মেন্ট করতে পারছে না, একটা বোর ফিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি খবরের বিভিন্ন জায়গাতে যে ব্লাইন্ডের একটা সমস্যা আসছে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই বলছি কি সমস্যা হতে পারে? ঠিক ব্লাইন্ডনেস নয়, এটা একটা আমাদের চোখের ক্ষেত্রে একটা নতুন রোগ বেরিয়েছে যেটাকে আমরা বলছি ডিজিটাল স্ক্রিন সিনড্রোম। আগে আমাদের এটা ছিল কম্পিউটার ভিশন সিনড্রোম, মানে যারা খুব বেশি সময় ধরে কম্পিউটার ইউজ করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যেত। কিন্তু এখন বাচ্চা থেকে বুড়ো সবার মধ্যে ডিজিটাল স্ক্রিন, মানে মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার দেখার সময়টা অনেক বেড়ে গেছে। মানে যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রায় 50 টাইমস বেড়েছে, বাচ্চাদের ক্ষেত্রে 100 টাইমস বেড়ে গেছে। বাচ্চারা যারা আগে বই নিয়ে পড়াশোনা করতো তারা এখন ট্যাব নিয়ে বা মোবাইলে পড়াশোনা করছে, এবং কন্টিনিউয়াসলি সে মোবাইলের পড়াশোনাও করছে, প্লাস যেহেতু বাইরে বেরোনোর নেই, খেলাধুলা করার নেই, বন্ধু বান্ধব নেই, বাড়িতে বসেই কন্টিনিউয়াসলি তারা ওই ডিজিটাল স্ক্রিনের উপরেই আছে। এর থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, যে যার জন্য প্রচুর পেশেন্ট, মানে রিসেন্ট টাইমসে এই বলতে পারেন কোভিডের ঢেউয়ের পরে এই চোখের ক্ষেত্রে এই ধরনের পেশেন্টের ঢেউ উঠেছে। যে সবারই চোখে কি হচ্ছে না, আই স্ট্রেন, চোখটা টায়ার্ড হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, চোখ করকর করছে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে। এগুলোর পিছনে কিন্তু দায়ী
আমাদের ডিজিটাল স্ক্রিন। এর জন্য বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি প্রবলেম হচ্ছে, কারণ বাচ্চাদের চোখ আরো বেশি সেনসিটিভ। তো তাদের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেমটা যে কারণে হচ্ছে, আমি বেসিক ব্যাপারটা বলতে চাইবো, যেটা হলো আমরা নর্মালি চোখের পাতা খাই। একজন মানুষ, নর্মাল মানুষ মিনিটে 15 থেকে 20 বার চোখের পাতা খাই। কিন্তু আমরা যখন মোবাইল দেখি বা কোনো স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি, তখন যে চোখের পাতা খেলার রেটটা অনেক কমে যায়। সেই রেটটা কমে যাওয়ার জন্য কি হয় না, চোখটা ড্রাই হতে থাকে, এবং ড্রাই হওয়ার জন্য এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং কন্টিনিউয়াসলি যখন একটা বাচ্চা একটা কাছে, মানে যখন আমরা মোবাইল দেখি তখন আমরা কাছে নিয়ে দেখি, কাছে যখন ফোকাস করে থাকছে কন্টিনিউয়াস, তাহলে তার চোখের উপর প্রচন্ড স্ট্রেন পড়ছে, চোখের ভেতর মাসলের প্রচন্ড স্ট্রেন পড়ছে। সেই স্ট্রেন থেকে মানে অনেক কম বয়সে পাওয়ার নেওয়ার প্রবণতা চলে আসছে, মানে মাইনাস পাওয়ারের প্রবণতাটাও অনেক বেড়ে যাচ্ছে বাচ্চাদের। সেক্ষেত্রে অভিভাবকরা কিভাবে এড়িয়ে বাচ্চাকে কিভাবে ভালো রাখতে পারবে চোখকে? দেখুন, এড়ানো বলতে আমাদের কিছু রুলস আছে, যেটা হলো গিয়ে যতটা সম্ভব মোবাইল দেখা কম করা, মানে প্রয়োজন ছাড়া মোবাইল দেখা, মানে পড়াশোনা করতে হবে, কারণ আজকে 1.5 বছর ধরে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু বন্ধ, আমরা সবাই জানি। তা সত্ত্বেও পড়াশোনা তো সবাইকেই চালিয়ে যেতে হচ্ছে, একদম বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে পড়াশুনো সময়টুকু ছাড়া বাকি সময়টা যতটা সম্ভব বাচ্চাদের হাতে মোবাইল বা ট্যাবলেট বা কম্পিউটার না দেওয়া, অন্যান্য অ্যাক্টিভিটিসে বাচ্চাদেরকে একটু এনগেজ করার জন্য, যাতে বাচ্চাদের চোখের উপর স্ট্রেন কম হয়। এবং আমাদের একটা রুলস আছে 20-20-20, 20 মিনিট স্ক্রিনের দিকে তাকানোর পরে 20 সেকেন্ডের জন্য চোখটাকে রেস্ট দিতে হবে। 20 সেকেন্ড আপনাকে কম্পিউটার স্ক্রিন থেকে চোখ তুলে চোখটাকে রেস্ট দিতে হবে, মানে দূরের দিকে তাকাতে হবে। চোখটাকে বেশ কয়েকবার পাতাটাকে ব্লিঙ্ক করতে হবে এবং চোখটাকে চারধারে ঘোরাতে হবে। এটা হলো গিয়ে চোখের রেস্ট। আবার তারপরে আবার রিজিউম করতে পারে। এটা নট অনলি ফর চিলড্রেন, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে যারা অনেকক্ষণ ধরে কম্পিউটার ইউজ করে তাদের জন্য এটা এফেক্টিভ। 3 নম্বর জিনিস যেটা হলো, সেটা হলো রেগুলার আই চেক আপ। যদি মনে হয় যে বাচ্চা খুব কাছ থেকে মোবাইল দেখছে বা বইপত্র দেখছে, তাহলে তার পাওয়ার চেক আপ করা খুব জরুরি। কারণ পাওয়ারে যদি সমস্যা এসে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বোঝা যায় না চট করে, বড়দের ক্ষেত্রে যতভাবে বড়রা বলতে পারে। তো পাওয়ারে যদি সমস্যা থাকে, সেই পাওয়ারের সমস্যা নিয়ে যদি সে ডিজিটাল স্ক্রিন দেখে, তাহলে সেই চোখের সমস্যা আরো বাড়তে থাকে। 3 নম্বর হলো গিয়ে আমি যেটা বললাম, চোখটা ড্রাই হয়ে যাচ্ছে। সুতরাং চোখের ড্রাইনেসটা কাটানোর জন্য আমরা কিছু টিয়ার সাবস্টিটিউট, মানে চোখের জল যেটা, সেরকম কিছু আই ড্রপ প্রেসক্রাইব করে থাকি। সেগুলো জুডিশিয়াস ইউজ, যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে দিলে চোখটা কিছুটা সেভ হবে। এবং 5 নম্বর কথাটা হলো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, যাতে শরীরের অশ্রু রিপ্লেসমেন্টটা আমরা ঠিকঠাক করে পেতে পারি। সেক্ষেত্রে কি প্রচুর মোবাইল দেখা, কি ট্যাব কি কম্পিউটার যদি প্রচুর ইউজ হয়, মূলত আমি কম্পিউটার এবং ট্যাবটাকে একটু এড়িয়ে আমি বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখছি খবর করতে গিয়ে যে 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চাকেও পর্যন্ত অভিভাবকরা মোবাইল দিয়ে থাকছে। সেক্ষেত্রে কি একটা অন্ধত্বের ব্যাপারে কি একটা সম্ভাবনা দেখা যেতে পারে? অন্ধত্বের সম্ভাবনা নেই, কিন্তু আমি যেটা বললাম যে বাচ্চার চোখের স্ট্রেন পড়বে এবং তার মাইনাস পাওয়ার আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। মানে কম বয়সে চশমা লাগার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং স্ট্রেন পড়বে। সেই স্ট্রেন থেকে বাচ্চার চোখে প্রবলেম হবে, মাথা যন্ত্রণা করবে, চোখ করকর করবে, লাল হয়ে যাবে। তার জন্য বাচ্চাদের দেখতে সমস্যা হবে। কিন্তু একদম এরকম বলবো না যে মোবাইল দেখলেই বাচ্চা অন্ধ হয়ে যাবে। প্লাস আরেকটা জিনিস যেটা এখন রিসেন্টলি যেটা একটা প্রোটেকশন বেরিয়েছে, ব্লু লাইট ফিল্টার করার জন্য। মানে মোবাইল থেকে যে ব্লু লাইটটা এমিট হয়, সেটা চোখের পক্ষে বেশি ক্ষতিকারক। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য কিছু ব্লু কাটিং লেন্স ইউজ করা হচ্ছে, যাতে ব্লু লাইটটা চোখের ভেতর না পুরোটা ঢুকতে পারে। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই বৃষ্টিকাল মানেই আপনি মিদনাপুরের মানুষ, গ্রামের মানুষ। একদম গ্রামের মানুষ। সেক্ষেত্রে বৃষ্টিকাল মানে সাপের উপদ্রব প্রচুর পরিমাণে হয়, শহরেও হয় গ্রামেও হয়। সেক্ষেত্রে আবার শহরে কেন গ্রামে কেন অনেক সময় মানে দেখা যায় যে কোনো মুহূর্তে ঘরে ঘুমতেও ঢুকে যাচ্ছে বড় বড় বিষধর সাপ। সেক্ষেত্রে সাপের কামড়ে আমরা যেটা খবরে দেখেছি, সাপের কামড়ে অনেক সময় চোখের অনেক সময় সমস্যা দেখা যেতে পারে। সেক্ষেত্রে আপনি একজন আই স্পেশালিস্ট, সেক্ষেত্রে কি ভাবা যায় যে সাপের কামড় হলেই চোখের কি প্রবলেম আসতে পারে? দেখুন, সাপের কামড় সম্বন্ধে আমি এটা বলবো,
সাপের কামড়টা প্রথমে যদি কোনো বিষধর সাপ কামড়ায় তাহলে প্রথমে তার জেনারেল ম্যানেজমেন্টটা সবচেয়ে আগে দরকার, চোখটা সেকেন্ডে। তো আমরা যেটা দেখেছি দু ধরনের বিষধর সাপ আমরা পেয়ে থাকি, দু ধরনের, মানে যদি ব্রডলি ডিভাইড করা হয়। একটা হলো গিয়ে হিমোটক্সিক, একটা হলো নিউরোটক্সিক। এক ধরনের সাপ যাদের ভাইপার বলা হয় তারা সাধারণত শরীরের রক্ত তঞ্চন ক্ষমতাটাকে কমিয়ে দেয়, শরীরে যে রক্ত জমাট বাঁধার ক্ষমতাটাকে কমিয়ে দেয়। এবং আরেকটা নিউরোটক্সিক, যেটা হলো কি নার্ভে অ্যাফেক্ট করে। তো যে সাপগুলোর কামড়ে শরীরের রক্ত তঞ্চন ক্ষমতা কমে যায় তাদের ক্ষেত্রে গোটা শরীরের বিভিন্ন জায়গায় ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। সেটা মাথা থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, পেট থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে সব জায়গায়। তো সেইটা হলে যেটা আমরা মোস্ট কমনলি দেখুন, সাপ কামড়ালে প্রথমে তো লোকজন চোখের ডাক্তারের কাছে আসবে না, প্রথমে পেশেন্টের জেনারেল ট্রিটমেন্ট হয়। তারপরে সে হয়তো সুস্থ হলো, এবার তার চোখের যদি কোনো কমপ্লিকেশন থাকে তখন সে চোখের ডাক্তারের কাছে দেখাতে আসবে। আমরা কি দেখতে পাই না, এই ধরনের হিমোটক্সিক সাপের কামড়ের ক্ষেত্রে আমরা চোখের ভেতর বিভিন্ন জায়গায় ব্লিডিং দেখতে পাই। মেন সবচেয়ে কমন হলো গিয়ে চোখের যে চারধারে সাদা অংশ, সেই সাদা অংশের মধ্যে রক্ত জমে যাওয়া। এরপর চোখের ভেতরেও ব্লিডিং হতে পারে। চোখের ভেতরে ব্লিডিং হলে কি হবে না, দৃষ্টি অস্বচ্ছ হয়ে যাবে, ঠিক আছে। তার সঙ্গে চোখের ভেতরে কিছু প্রদাহ হতে পারে। দু নম্বর যে সাপের আমি কথা বললাম নিউরোটক্সিক, মানে চোখের মানে নার্ভাস সিস্টেমকে আমাদের এফেক্ট করে। সেক্ষেত্রে চোখের নার্ভকে এফেক্ট করতে পারে, অথবা চোখের যে আমরা যে চোখ ঘোরাই, এই যে চোখ ঘোরানোর জন্য চোখের মাসেল আছে, চোখের চারধারে 6টা মাসেল দিয়ে আমরা চোখগুলোকে ঘোরাই, দুটো চোখকেই ঘোরাই। সেই মাসেলের প্যারালিসিস হতে পারে। সেই মাসেলের প্যারালিসিস হলে ডবল দেখতে পেতে পারে, অথবা চোখের পাতা আমরা তুলে রাখছি সবসময়, চোখের পাতাটা ঝুঁকে যেতে পারে, যেটাকে বলা হয় টোসিস। এই ধরনের ঘটনা ঘটে নিউরোটক্সিক সাপের কামড়ের ক্ষেত্রে। তো সুতরাং দু ধরনের সাপের কামড়ের ক্ষেত্রে দু ধরনের সিমটমস হয়। সিমটমস গুলো হয়তো ইমিডিয়েটলি সাপের কামড়ের পর তার জেনারেল ট্রিটমেন্ট করার পরে, তারপরে যখন কমপ্লিকেশন হয় তখন পেশেন্টরা আমাদের কাছে আসে, তখন আমরা অ্যাকর্ডিং টু যেরকম প্রবলেম হয়েছে সেই অনুযায়ী আমরা তার ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে সুপ্রিয়বাবু, যে চোখকে ভালো রাখতে গেলে প্রথম আমি প্রশ্নটা আসবো যে বাচ্চা কি বার্তা দিবেন অভিভাবকদের, কি মানে বার্তা দিবেন আপনি যে চোখটাকে ভালো রাখতে গেলে অভিভাবকদের কি বার্তা দিবেন? এই প্রসঙ্গটা আমি আগেও বললাম যে দেখুন, অনেক অভিভাবকই আমার কাছে এসে প্রশ্ন করেন যে বাচ্চা সবসময় মোবাইল নিয়ে বসে থাকে, কি করা যাবে আপনি বলে দিন। কিন্তু আমি বললে তো বাচ্চা শুনবে না, এটা অভিভাবকের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে যে বাচ্চা কতক্ষণ মোবাইল দেখবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মোবাইল না দিলে তাকে অন্য কিছু ভাবে এনগেজ রাখার ব্যবস্থা করতে হবে। যেহেতু বাচ্চা বাইরে বেরোতে পারছে না আজকের দিনে কোভিডের সিচুয়েশনে, সেহেতু বাচ্চাদের অন্যরকম অ্যাক্টিভিটিস এর মধ্যে তাদেরকে এনগেজ করে রাখতে হবে, অন্যরকম খেলাধুলার মাধ্যমে, অ্যাক্টিভিটি গেমের মাধ্যমে এনগেজ করে রাখতে হবে, যাতে মোবাইলের প্রতি একটা যে নেশার মতো হয়ে দাঁড়িয়েছে এখন বাচ্চাদের কাছে মোবাইলটা। খেতে গেলে মোবাইল দেখছে, এমনি শুয়ে আছে রাত্রিবেলা মোবাইল দেখছে। বিশেষ করে রাত্রিবেলা মোবাইল দেখাটা খুবই চোখের পক্ষে খুবই স্ট্রেনাস। তো সেক্ষেত্রে অভিভাবকদের আমি বলবো আপনারা জোর করে নয়, জবরদস্তি করে নয়, ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাদের থেকে যতটা কম সম্ভব মোবাইল ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদের চোখের যদি কোনো রকম সমস্যা দেখেন, যে পাওয়ারের সমস্যা হতে পারে, যদি সন্দেহ হয় তাহলে নিশ্চয়ই চেক আপ করান যে কোনো পাওয়ার লাগবে কিনা। যদি পাওয়ার লাগে তাহলে নিশ্চয়ই পাওয়ার দিতে হবে। 3 নম্বর কথা হলো ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার দাবার খাওয়াতে হবে। যেমন যেটা বলি আমরা সবুজ শাকসবজি এবং সাইট্রাস ফ্রুট, এই ধরনের খাবার দাবার খাওয়ালে চোখের ক্ষেত্রে কিছুটা প্রোটেক্টিভ রোল আছে। এবার একটু অন্য ধরনের প্রশ্নতে চলে আসি। আমরা দেখেছি যে একজন পপুলার, আপনি একজন আই স্পেশালিস্ট হয়ে আপনাদের দেখা যায় যে একদম সঙ্গীতের মধ্যে কিছুটা ডুবে থাকে। হঠাৎ এই কনসেপ্ট কেন, মানে এটা কি একদম কি আপনার বাচ্চাকাল থেকে কনসেপ্ট? না, সঙ্গীত আমি কোনোদিনও প্রফেশনালি কোনো সঙ্গীতের ট্রেনিং নিইনি। আমার গানটা ভালো লাগে। এই গত বছর লকডাউনের সময় কাজকর্ম কিছুটা কম ছিল, পেশেন্ট দেখা কম ছিল, তখন সময় কাটানোর জন্য বলুন বা শখের জন্যই বলুন কিছু গান করেছিলাম যেগুলো মানুষের পছন্দ হয়েছে, এটা আমার ধন্যবাদ সবাইকে। তো এইভাবেই আমার গান করা, এই এরকম নয় যে আমি গান করার জন্যই গান করি, শখে গান করি। তো মাঝে মধ্যে গানটা করলে নিজেরও ভালো লাগে, লোককে শোনাতে পারলেও নিজের ভালো লাগে। সেক্ষেত্রে সুপ্রিয়, আমরা
পটাশপুরের জনপ্রিয় বিধায়ক উত্তম বারিকের মুখ থেকে আমরা জানতে পেরেছি যে আপনি বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন এবং সোশ্যাল ওয়ার্কের সঙ্গেও আপনি ভীষণ পরিমাণে যুক্ত। সেক্ষেত্রে সুপ্রভু, আপনি একদিকে এত পপুলার, এত পেশেন্টকে নিয়ে ব্যস্ত, এত ওটি নিয়ে ব্যস্ত, তা সত্ত্বেও এই সময়টা বের করান কিভাবে? দেখুন, সময় বের করা, সময় তো কেউ 24 ঘন্টার বেশি তো সময় কেউ কাউকে দেয় না। তার মধ্যেই নিজের সময়গুলোকে ভাগ করে নিতে হয়। তো তার মধ্যেই যতটা সম্ভব পারি, যতটুকু পারি ততটুকু মানুষের কাছে থাকার চেষ্টা করি এবং আগামী দিনেও আশা করি করতে পারবো। এবার কাজ তো আছেই, কাজটা তো কাজের মতো করে করতে হবে। কাজের বাইরে যতটুকু করা সম্ভব, মানুষের কাছে থাকা সম্ভব। আর যেহেতু আমি এখান থেকে এই এলাকাতেই ছোটবেলা থেকে বড় হয়েছি, সুতরাং এলাকার মানুষের প্রতিও আমার একটা দায়িত্ববোধ থেকেই যায়। শুধু চোখের ক্ষেত্রেই নয়, শুধু চোখ দেখার ক্ষেত্রেই নয়, অন্যান্য দিক দিয়েও আমি যতটা পারি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বলে বা বিভিন্নভাবে লোকজনকে সাহায্য করার চেষ্টা করি। এটুকু আমার ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। এই যে সঙ্গীতের সঙ্গে থাকেন, গান, সেক্ষেত্রে কি নিজে কি তৈরি করে গান গান, না কোনো আমরা অন্যান্য যেভাবে শিল্পীদের গান গান? না, নিশ্চয়ই আমি নিজে গান লিখতেও পারিনি, নিজে শিল্পীদেরই গান আমি গাই টুকটাক। আমার যে গান ভালো লাগে, শুনতে ভালো লাগে যে গান নিজের, সেই গানটাই নিজে গাওয়ার চেষ্টা করি এবং সেই গানটা ভালো লাগলে যদি রেকর্ডিং করতে পারি, রেকর্ডিং এখানে একজন আমার বন্ধু স্থানীয় রেকর্ডিং স্টুডিও আছে, বা রেকর্ড করে সেই গানটা ছাড়ার চেষ্টা করি। সেক্ষেত্রে একটু অন্যরকম আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনার খুব পূর্ব মেদিনীপুর জেলার যে নার্সিংহোম আলোয় ফেরা, সেটি খুব পপুলার। সেক্ষেত্রে কি মানে যারা এখানে অপারেশনে যারা রোগীরা থাকেন, তাদের কি ওই সাউন্ড দিয়ে, গান দিয়ে কি মনোরঞ্জন করার চেষ্টা করেন পেশেন্টকে? হ্যাঁ, আমাদের এখানে এই সুবিধাটা আছে। আমাদের যেখানে আমরা আউটডোর করি, মানে পেশেন্ট দেখা হয়, সেখানে গান বাজানোর একটা ব্যবস্থা আছে। সেখানে যদিও আমার পার্সোনাল গান বাজে না, সেখানে মেনলি রবীন্দ্রসঙ্গীত বাজানোরই চেষ্টা করি আমরা। প্লাস মানে অন্য ধরনের গানও মাঝে মধ্যে কিছু বাজে, তবে বেশিরভাগই আমরা রবীন্দ্রসঙ্গীতই বাজাই সেখানে, যাতে পেশেন্টরা একটু এন্টারটেইন হয়, এটুকু বলতে পারি। সে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেন। গরিব মানুষদের জন্য কি কোনো কিছু সুবিধে সেরকম রেখেছেন আপনি নিজস্ব, ফ্রি অফ কস্টলি, বা আপনি কি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে কোনো কিছু দেখুন, আমার প্রফেশনাল দিক দিয়ে যদি বলেন, তাহলে আমি প্রাইভেট প্র্যাকটিস করি। তো তার মধ্যেও অনেকেই আসে যারা দেখাতে পারে না বা দেখানোর মতো সামর্থ্য নেই, ওষুধপত্র কেনার সামর্থ্য নেই। আমি যতটা সম্ভব হেল্প করি। অপারেশনের ক্ষেত্রেও এমন, মানে যারা পারে না তাদের ক্ষেত্রে অনেক কম পয়সায় অপারেশন, এবং এমনকি ফ্রিতেও অপারেশন অনেক আমি করেছি। যখন সরকারি প্রজেক্টের মাধ্যমে অপারেশন হতো, তখনও অনেক অপারেশন করেছি। এখন যদিও কিছুটা বন্ধ আছে স্বাস্থ্য ব্যবস্থা। তো তাছাড়া এমনি যতটুকু হেল্প বলতে, কেউ যদি আমার কাছে এসে বলে, বা কেউ এই আপনি যে বললেন ফিরুদার মতো কিছু লোক যারা গরিব দুঃখী লোকেদের সাথে ঘুরে বেড়ায়, তারা অনেক সময় আমাকে ফোন করে পাঠিয়ে দেয় যে সুপ্রিয়বাবু এই পেশেন্টটা একটু দেখে নেবেন, পেশেন্টটা গরিব। তো আমি তখন সেগুলো খুব খুশির সঙ্গেই অ্যাকসেপ্ট করি। ভালো লাগে, আমি করতে ভালো লাগে। ধরুন, আমাদের এখানে বৃদ্ধাশ্রম আছে একটি ফরিদপুরে, সেখানকার পেশেন্টদের আমি মোটামুটি ফ্রিতেই দেখি এবং একদম মিনিমাম কস্টে অপারেশন করি।